নমস্কার বন্ধুরা, তোমাদের ডাব্লিউবিপি ও কেপি পরীক্ষার জন্য হুবহু কমন মক টেস্ট ক্লাস শুরু করছি। খুব মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। পরীক্ষার শেষে মিলিয়ে দেখবে এই ক্লাসগুলো থেকেই 40-এর মধ্যে 38+ জিকে তোমরা হুবহু কমন পেয়ে গিয়েছো। তো চলো শুরু করছি আজকের ক্লাস। আগে কত বৃষ্টি ছিল। তো আমাদের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে? সাতবাহন সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ বন্দর হলো, এখানে বন্দরগুলি হবে না, হবে একটি গুরুত্বপূর্ণ বন্দরের নাম কি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে সোপাড়া। তাহলে সাতবাহন সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ বন্দর হচ্ছে সোপাড়া। সাতবাহন সাম্রাজ্য কোথায় গড়ে ওঠে? কোন নদীর তীরে গড়ে ওঠে? গোদাবরী নদীর তীরে সাতবাহন সাম্রাজ্য গড়ে ওঠে। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে? শিমুখ বা শ্রীমুখ? তাহলে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে শিমুখ বা শ্রীমুখ। সাতবাহন বংশের রাজধানীর নাম কি? প্রতিষ্ঠান। বর্তমানে কি নাম? পৈঠান। তাহলে সাতবাহন বংশের রাজধানীর নাম কি? প্রতিষ্ঠান। আর এর বর্তমান নাম কি? পৈঠান। পুরাণে কোন রাজবংশকে অন্ধভৃত্য বলা হয়েছে? পুরাণে কোন রাজবংশকে অন্ধভৃত্য বলা হয়েছে? সাতবাহন রাজবংশকে। তাহলে সাতবাহন রাজবংশকে অন্ধভৃত্য রাজবংশ বলা হয়েছে। সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতির নাম কি? সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতির নাম কি? গৌতমীপুত্র সাতকর্ণী। গৌতমীপুত্র সাতকর্ণী হচ্ছে সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি। কোন গ্রন্থকে সাতবাহন যুগের অর্থশাস্ত্র বলা হয়? বৃহৎ কথা গ্রন্থকে। তাহলে বৃহৎ কথা গ্রন্থকে সাতবাহন যুগের অর্থশাস্ত্র বলা হয়। বৃহৎ কথার লেখককে? বৃহৎ কথার লেখক হচ্ছে গুণাঢ্য। তাহলে বৃহৎ কথার লেখককে? অ্যান্সারটি হয়ে যাবে গুণাঢ্য। গৌতমীপুত্র সাতকর্ণীর উপাধিগুলি কি কি ছিল? শক, যবন, পল্লব, নিষূদন, তৃতীয় সমুদ্রাপতি, শক, যবন, পল্লব, উচ্ছেতা, এক ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় দর্পমান মর্দন। এগুলো ছিল তার কি? গৌতমীপুত্র সাতকর্ণীর উপাধি। ঠিক আছে। অপ্রতিহত উপাধি কার ছিল? অপ্রতিহত উপাধি ছিল প্রথম সাতকর্ণীর। তাহলে অপ্রতিহত কার উপাধি? প্রথম সাতকর্ণীর। শিমুখ কাকে পরাজিত করে সাতবাহন বংশ প্রতিষ্ঠা করেন? শিমুখ কাম্বরাজ সুশর্মন বা সুদর্শনকে পরাজিত করে সাতবাহন বংশ প্রতিষ্ঠা করেন। নেক্সট, নাসিক প্রশস্তি কার সাথে সম্পর্কিত? নাসিক প্রশস্তি কার সাথে সম্পর্কিত? গৌতমীপুত্র সাতকর্ণীর সাথে সম্পর্কিত। নাসিক প্রশস্তি কে খোদাই করেন? গৌতমী বালাশ্রী। তাহলে নাসিক প্রশস্তি কে খোদাই করেন? গৌতমী বালাশ্রী। নানাঘাট লিপি কার সাথে সম্পর্কিত? প্রথম সাতকর্ণী। তাহলে নানাঘাট লিপি কার সাথে সম্পর্কিত? প্রথম সাতকর্ণী। নানাঘাট লিপি কে খোদাই করেন? প্রথম সাতকর্ণীর পত্নী নয়নিকা। তাহলে নানাঘাট লিপি কে খোদাই করেন? প্রথম সাতকর্ণীর পত্নী নয়নিকা। নাসিকে বেনাকটক নামে নতুন রাজ্য কে স্থাপন করেন? গৌতমীপুত্র সাতকর্ণী। তাহলে নাসিকে বেনাকটক নামক নতুন রাজ্য কে স্থাপন করেন? গৌতমীপুত্র সাতকর্ণী। সাতবাহন রাজাদের মধ্যে কে প্রথম অশ্বমেধ যজ্ঞ করেন? প্রথম সাতকর্ণী। খুব ইম্পর্টেন্ট। সাতবাহন রাজাদের মধ্যে কে প্রথম অশ্বমেধ যজ্ঞ করেন? প্রথম সাতকর্ণী। সাতবাহন বংশে প্রচলিত মুদ্রার নাম কি? সাতবাহন বংশে প্রচলিত যে মুদ্রা তার নাম কি? পটিন। ইহা সীসা দিয়ে তৈরি হয়েছিল। কি নাম মুদ্রাটির? পটিন। এটি কি দিয়ে তৈরি হয়েছিল? সীসা দিয়ে। সাতবাহন সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? প্রাকৃত। তাহলে সাতবাহন সাম্রাজ্যের সরকারি ভাষার নাম কি? প্রাকৃত ভাষা। সাতবাহন সাম্রাজ্যের বন্দরগুলি কি কি ছিল? সোপারা, কল্যাণ এবং কি লিমারিক। এগুলো ছিল সাতবাহন সাম্রাজ্যের বন্দর। কোন সাতবাহন রাজা নৌশক্তি গঠন করেন? তাহলে কোন সাতবাহন রাজা নৌশক্তি গঠন করেন? অ্যান্সারটি হবে যজ্ঞশ্রী সাতকর্ণী। নানাঘাট লিপি কে প্রতিষ্ঠা করেন? রানী নাগনিকা। রানী নাগনিকা নানাঘাট লিপি প্রতিষ্ঠা করেন। এই লিপিতে প্রথম সাতকর্ণীর বিষয়ে উল্লেখ আছে। প্রথম সাতকর্ণী অশ্বমেধ যজ্ঞ করেন। সাতবাহন রানী নাগনিকের নানাঘাট শিলালিপি রাজবংশের প্রাচীনতম এবং ঐতিহাসিকভাবে উল্লেখযোগ্য শিলালিপির মধ্যে একটি। তিনি রাজা সাতকর্ণীর সহধর্মিণী ছিলেন, যিনি প্রথম দিকের সাতবাহন শাসকদের একজন। নাসিক শিলালিপি সহ নানাঘাট শিলালিপি হল সাতবাহন রাজ্যের সুনির্দিষ্ট তথ্যের প্রধান উৎস। নাসিক শিলালিপি আর কি নানাঘাট শিলালিপি। এরান লিপি থেকে জানা যায় দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে। তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে জানা যায় কোন লিপি থেকে? এরান লিপি থেকে। জুনাগড় লিপি থেকে জানা যায় কার সম্পর্কে? রুদ্রদমনের সম্পর্কে। তাহলে রুদ্রদমন সম্পর্কে জানা যায় কোন শিলালিপি থেকে? জুনাগড় লিপি থেকে। তাঞ্জোর লিপি থেকে জানা যায় কার সম্পর্কে? প্রথম রাজেন্দ্র চাল সম্পর্কে জানা যায় তাঞ্জোর লিপি থেকে। কার সম্পর্কে? প্রথম রাজেন্দ্র চোল।
ব্রাহ্মী লিপি থেকে কার সম্পর্কে জানা যায়? সম্রাট অশোক সম্পর্কে জানা যায় ব্রাহ্মী লিপি থেকে। সেকেন্ড কোশ্চেন, প্রথম জৈন সম্মেলন হয়েছিল যে স্থানে? প্রথম জৈন সম্মেলন হয়েছিল যে স্থানে, সেই স্থানটির নাম কি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে পাটলিপুত্র। পাটলিপুত্রে প্রথম জৈন সম্মেলন হয়েছিল। ঋষভনাথ ছিলেন প্রথম জৈন তীর্থঙ্কর। পাটলিপুত্রের পরবর্তীকালে তৃতীয় বৌদ্ধ সংগীতিরও আয়োজন হয়। প্রথম বৌদ্ধ সম্মেলন হর্যঙ্ক রাজবংশের রাজা অজাতশত্রুর পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয়েছিল। তাহলে প্রথম বৌদ্ধ সম্মেলন কার পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয়েছিল? হর্যঙ্ক রাজবংশের রাজা অজাতশত্রুর পৃষ্ঠপোষকতায়। কোথায় হয়েছিল? রাজগৃহে। কোথায়? রাজগৃহে। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? বৈশালীতে। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? বৈশালীতে। বুদ্ধের পরনির্মাণের প্রায় 100 বছর পর খ্রিস্টপূর্ব 383 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন। তৃতীয় বৌদ্ধ সংগতি 250 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে অনুষ্ঠিত হয়েছিল। তাহলে তৃতীয় বৌদ্ধ সংগতি কোথায় হয়েছিল? পাটলিপুত্রে। কত খ্রিস্টপূর্বাব্দে? 250 খ্রিস্টপূর্বাব্দে। চতুর্থ বৌদ্ধ পরিষদ, এটি কুষাণ রাজা কনিষ্কের পৃষ্ঠপোষকতায় 72 খ্রিস্টাব্দে কাশ্মীরের কুণ্ডলবনে হয়েছিল। শ্রীনগর বা তার কাছাকাছি বলে মনে করা হয়। কোথায়? কাশ্মীরের কুণ্ডলবনে অনুষ্ঠিত হয়েছিল এবং বসুমিত্র ও তার সহকারী অশ্বঘোষ এই পরিষদের সভাপতি ছিলেন। চতুর্থ বৌদ্ধ পরিষদে বৌদ্ধ ধর্মের মহাযান রূপের মতবাদ চূড়ান্ত করা হয়। কোন ধর্মের? বৌদ্ধ ধর্মের। কুতুব মিনার কে স্থাপন করেন? কে কুতুব মিনার স্থাপন করেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক কুতুব মিনার কি করেন? স্থাপন করেন। মধ্য এশিয়ার সুফি সন্ত কুতুবুদ্দিন বখতিয়ার কাকির নামে কুতুবুদ্দিন আইবক এই স্তম্ভ নির্মাণ শুরু করেন। কোথায়? মধ্য এশিয়ার সুফি সন্ত কুতুবুদ্দিন বখতিয়ার কাকির নামে। কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ করেন ইলতুৎমিশ। তাহলে কুতুব মিনারের নির্মাণ কার্য কে শেষ করেন? ইলতুৎমিশ। কুতুবুদ্দিন আইবকের বিশেষ কৃতিত্ব হল আজমির তথা ভারতের প্রথম মসজিদ আড়াই দিন কা ঝোপড়া নির্মাণ। তাহলে কুতুবুদ্দিন আইবকের বিশেষ কৃতিত্ব ছিল কি? আজমির তথা ভারতের প্রথম মসজিদ, কি নাম? আড়াই দিন কা ঝোপড়া। নেক্সট, নীল বিদ্রোহ কোথায় সবচেয়ে বেশি বিস্তার লাভ করে? নীল বিদ্রোহ কোথায় সব থেকে বেশি বিস্তার লাভ করে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে নদিয়াতে। তাহলে নীল বিদ্রোহ সব থেকে বেশি বিস্তার লাভ কোথায় করে? নদিয়াতে। নদিয়ার নীল চাষিরা বিশুচরণ বিশ্বাস ও কি দিগম্বর বিশ্বাসের নেতৃত্বে ব্যাপক বিদ্রোহ সংগঠিত করে। এই বিদ্রোহের প্রভাবে 1859 সালে অষ্টাদশ বিধি বলে নীল চাষ বন্ধ হয়। কত সালে? 1859 সালে অষ্টাদশ বিধি বলে নীল চাষ কি হয়? বন্ধ হয়। তাহলে কার নেতৃত্বে ব্যাপক বিদ্রোহ সংগঠিত হয়েছিল? বিষ্ণুচরণ বিশ্বাস আর কি দিগম্বর বিশ্বাসের নেতৃত্বে। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই। পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। নেক্সট, যুগান্তর দলের প্রতিষ্ঠা হয় কার উদ্যোগে? যুগান্তর দলের প্রতিষ্ঠা হয় কার উদ্যোগে? অ্যান্সারটি হয়ে যাবে অরবিন্দ ঘোষের উদ্যোগে কি যুগান্তর দলের প্রতিষ্ঠা হয়। যুগান্তর দল ছিল একটি গুপ্ত বিপ্লববাদী সংস্থা। চরমপন্থার মাধ্যমে ইংরেজদের থেকে দেশের স্বাধীনতা অর্জন করাই ছিল এই সংগঠনের প্রধান লক্ষ্য। অনুশীলন সমিতির সাথে মতভেদের কারণে 1906 খ্রিস্টাব্দে যুগান্তরের জন্ম। এর নেতৃত্বে ছিলেন অরবিন্দ ঘোষ, রবীন্দ্র কুমার ঘোষ এবং কি উল্লাসকর দত্ত প্রমুখ।
বুড়িবালামের তীরে কে ইংরেজদের সাথে যুদ্ধ করেছিলেন? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। বুড়িবালামের তীরে কে ইংরেজদের সাথে যুদ্ধ করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে বাঘা যতীন। কি হবে? বাঘা যতীন। বুড়িবালামের যুদ্ধ সময়কাল কত ছিল? 9 সেপ্টেম্বর কত সালে হয়েছিল? 1915 খ্রিস্টাব্দে। বালেশ্বরের বুড়িবালাম নদীর তীরে বিবাদমান পক্ষ কে ছিল? 4 জন সঙ্গী সহ বাঘা যতীন ও ব্রিটিশ পুলিশ বাহিনী। ফলাফল কী হয়েছিল এই যুদ্ধের? বাঘা যতীন ও তার সঙ্গীদের কি হয়েছিল? পরাজয় হয়েছিল। ঠিক আছে। নিচের কোনটি ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত? নিচের অপশনগুলির মধ্যে কোন অপশনটি ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে আরাবল্লী। আরাবল্লী পর্বত হচ্ছে ভারতের প্রাচীনতম কি পর্বত? ভঙ্গিল পর্বত। এই আরাবল্লী হিমালয়ের পূর্বে গঠিত হয়। আরাবল্লী পর্বত বর্তমানে কি ক্ষয়প্রাপ্ত। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর। খুবই ইম্পর্টেন্ট। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর। নেক্সট, কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে যে রাজ্য। কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে যে রাজ্য, কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে কর্ণাটক। তাহলে কফি উৎপাদনে প্রথম স্থান কে অধিকার রয়েছে? কর্ণাটক রাজ্য। কফি একটি অন্যতম বাগিচা ফসল, যেমন কফির মতো চাও কিন্তু একটি কি বাগিচা ফসল। কফি উৎপাদনে পার্বত্য পটজল মাটি অপরিহার্য। তাহলে কফি উৎপাদনের জন্য কোন মাটির প্রয়োজন হয়? পটজল মৃত্তিকা বা পটজল মাটি। কফির উন্নত বীজ হলো কি? রোবাস্টা। রোবাস্টা হচ্ছে একটি উন্নত মানের কি কফি বীজ। নেক্সট, ভারতের বৃহত্তম বন্দর কোনটি? ভারতের বৃহত্তম বন্দর কোনটি? কি হবে অ্যান্সার? অ্যান্সারটি হয়ে যাবে মুম্বাই। মুম্বাই হচ্ছে ভারতের কি বৃহত্তম বন্দর। এই মুম্বাই বন্দরটি মহারাষ্ট্রে অবস্থিত। মুম্বাই ভারতের ব্যস্ততম বন্দর এবং মুম্বাই কিন্তু ভারতের কি বন্দর? ব্যস্ততম বন্দর। পরীক্ষা যদি প্রশ্ন আসে ভারতের ব্যস্ততম বন্দর কোনটি, সেটিও কিন্তু কি হবে? মুম্বাই। মুম্বাইকে সাহায্য করার জন্য জওহরলাল নেহেরু বা নভোসেবা বন্দর নির্মিত হয়েছে। তাই মুম্বাইকে সাহায্য করার জন্য কি বন্দর? জওহরলাল নেহেরু বা নভোসেবা বন্দর নির্মিত হয়েছে। সূর্য থেকে পৃথিবী পৃষ্ঠে সূর্যের আলো পৌঁছাইতে সময় লাগে। সূর্য থেকে পৃথিবীতে সূর্যের আলো পৌঁছাইতে সময় লাগে কত? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে 8 মিনিট 19 সেকেন্ড। 8 মিনিট 19 সেকেন্ড সময় লাগে সূর্য থেকে পৃথিবী পৃষ্ঠে সূর্যের আলো পৌঁছাতে। নেক্সট, ব্যারোমিটার কে আবিষ্কার করেন? ব্যারোমিটার কে আবিষ্কার করেন? অ্যান্সারটি হয়ে যাবে টরেসেলি। তাহলে টরেসেলি হচ্ছে ব্যারোমিটারের কি আবিষ্কর্তা। তারপর দেখো, পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র কে আবিষ্কার করেন? রবার্ট হুক। তাহলে রবার্ট হুক হচ্ছে পদার্থের স্থিতিস্থাপকতার সূত্রের আবিষ্কর্তা। ভাষণের সূত্র কে আবিষ্কার করেন? আর্কিমিডিস। ভরের নিত্যতা সূত্র কে আবিষ্কার করেন? ল্যাবোয়েশিয়ে। খুবই ইম্পর্টেন্ট। ভরের নিত্যতা সূত্র কে আবিষ্কার করেন? ল্যাবোয়েশিয়ে। তরল ও গ্যাসীয় পদার্থের গতিসূত্র কে আবিষ্কার করেন? বার্নলি। তরল ও গ্যাসীয় পদার্থের গতিসূত্র কে আবিষ্কার করেন? বার্নলি। চাপের সূত্র কে আবিষ্কার করেন? বিজ্ঞানী পাস্কাল। বিজ্ঞানী পাস্কাল চাপের সূত্র আবিষ্কার করেন। গ্যাসের আয়তন ও চাপের সূত্র কে আবিষ্কার করেন? রবার্ট বয়েল। রবার্ট বয়েল হচ্ছে গ্যাসের আয়তন ও চাপের সূত্রের আবিষ্কর্তা। গ্যাসের আয়তন ও উষ্ণতা পরিবর্তনের সূত্র কে আবিষ্কার করেন? বিজ্ঞানী চার্লস। গ্যাসের আয়তন ও কি উষ্ণতার পরিবর্তনের সূত্র আবিষ্কার করেন। নেক্সট, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কোন মহাদেশকে? অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কোন মহাদেশকে? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অ্যান্সারটি কি হয়ে যাবে? অ্যান্সারটি হয়ে যাবে আফ্রিকা। আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। নেক্সট, আয়োডিনের অভাবে কি রোগ হয়? আয়োডিনের অভাবে কি রোগ হয়? অ্যান্সারটি হয়ে যাবে গলগণ্ড রোগ। কি হয়? গলগণ্ড। আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। তারপর দেখো, ফসফরাসের অভাবে উদ্ভিদদেহে কি হয়? পাতা নীল বর্ণ ধারণ করে। ফসফরাসের অভাবে উদ্ভিদদেহের পাতা কি নীল বর্ণ ধারণ করে। পটাশিয়ামের অভাবে কি হয়? অনিয়মিত হৃদস্পন্দন হয়। কি হয়? পটাশিয়ামের অভাবে অনিয়মিত হৃদস্পন্দন। ক্যালসিয়ামের অভাবে কি হয়? প্রাণীদেহে রিকেট রোগ হয় এবং কি হয়? অস্টিওম্যালেশিয়া রোগ হয়। ক্যালসিয়ামের অভাবে কি কি রোগ হয়? রিকেট ও অস্টিওম্যালেশিয়া। সোডিয়ামের অভাবে কি হয়? রক্ত পাতলা হয়ে যায়। দেহের রক্তের মধ্যে যদি সোডিয়ামের পরিমাণ কম থাকে, সোডিয়ামের যদি অভাব থাকে তাহলে কি রক্ত কি হয়ে যায়? পাতলা হয়ে যায়। ম্যাগনেসিয়ামের অভাবে কি হয়? উদ্ভিদদেহে ক্লোরোসিস রোগ হয় ও প্রাণীদেহে হৃদস্পন্দনের হার কি যায়? বেড়ে যায়। উদ্ভিদদেহে ক্লোরোসিস ও প্রাণীদেহে হৃদস্পন্দনের হার কি যায়? বেড়ে যায়। নেক্সট, চিংড়ির রেচন অঙ্গের নাম কি? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। চিংড়ির রেচন অঙ্গের নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে সবুজ গ্রন্থি। চলে, চিংড়ির রেচন অঙ্গের নাম হচ্ছে সবুজ গ্রন্থি। তারপর দেখো, ঝিনুকের রেচন অঙ্গের নাম কি? কেবারের অঙ্গ। শামুকের রেচন অঙ্গের নাম কি? বোজেনাসের অঙ্গ। স্পঞ্জের রেচন অঙ্গের নাম কি? দেহতল। হাইড্রার রেচন অঙ্গ, এটাও দেহতল। অ্যামিবার রেচন অঙ্গের নাম কি? সংকোচী গহ্বর। অ্যাসকারিসের
রেচনাঙ্গের নাম কি? রেনেট কোষ। ফিতাকৃমির রেচনাঙ্গের নাম কি? ফ্লেম কোষ, খুবই ইম্পর্টেন্ট। ফিতাকৃমির রেচনাঙ্গের নাম কি? ফ্লেম কোষ। প্ল্যানেরিয়ার রেচনাঙ্গের নাম কি? এটাও কি হবে? ফ্লেম কোষ। আর কেঁচো রেচনাঙ্গের নাম হচ্ছে কি? নেফ্রিডিয়া। তাহলে কেঁচো রেচনাঙ্গের নাম কি? নেফ্রিডিয়া। নেক্সট, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? খুবই ইম্পর্টেন্ট। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? অ্যান্সারটি হয়ে যাবে ভিটামিন এ। ভিটামিনের এর অভাবে কিন্তু কি রোগ হয়? রাতকানা রোগ হয়। তারপর দেখো ভিটামিন সির অভাবে কি রোগ হয়? স্কারভি রোগ হয়। তাহলে স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন সি এর অভাবে। ভিটামিন কে এর অভাবে কি হয়? হেমারেজ হয়। ভিটামিন ই এর অভাবে কি হয়? বন্ধ্যাত্ব রোগ হয়। কি রোগ হয়? বন্ধ্যাত্ব। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে কি কি রোগ হয়? অ্যানিমিয়া, বেরিবেরি। কি কি রোগ হয়? অ্যানিমিয়া এবং কি বেরিবেরি রোগ কিসের অভাবে হয়? ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে। ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়? অস্টিওম্যালেশিয়া। তাহলে অস্টিওম্যালেশিয়া কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন ডি এর অভাবে হয়। নেক্সট, লোকসভার সদস্যদের কি বলা হয়? পার্লামেন্টের সদস্যদের কি বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে এমপি। কি বলা হয়? এমপি বা কি বিধায়ক। পার্লামেন্টের সদস্যদের বলা হয় এমপি। লোকসভার এমপিরা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। লোকসভার সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভকারীরা সরকার গঠন করে। আর লোকসভার প্রথম নির্বাচন কত সালে হয়? 1952 সালে। কত সালে? 1952 সালে। ইউপিএসসির চেয়ারম্যানকে কে নিযুক্ত করেন? কে ইউপিএসসির চেয়ারম্যানকে নিযুক্ত করেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ইউপিএসসির চেয়ারম্যানকে কি করেন? নিযুক্ত করেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে এনাকে নিয়োগ করেন। কার পরামর্শে নিয়োগ করেন? প্রধানমন্ত্রীর পরামর্শে। ইউপিএসসির চেয়ারম্যান 6 বছর বা 60 বছর বয়সের মধ্যে যেটি আগে সম্পন্ন হয় তত অবধি স্বপক্ষে আসীন থাকেন। ইউপিএসসির চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের সংবিধান লঙ্ঘনের অভিযোগে সংসদ পদচ্যুত করতে পারে। তাহলে ইউপিএসসির চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের সংবিধান লঙ্ঘনের ফলে কি করতে পারেন? সংসদ তাকে পদচ্যুত করতে পারে। নেক্সট, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে 1993, অর্থাৎ 1993 সালে কিন্তু ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন প্রতিষ্ঠিত হয়। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের প্রথম চেয়ারম্যান ছিল বাসুদেব রায়। তাহলে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের প্রথম চেয়ারম্যানের নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে বাসুদেব রায়। আর সহকারী ছিলেন রঙ্গনাথ মিশ্র। কে ছিলেন? রঙ্গনাথ মিশ্র। এনএইচআরসি অর্থাৎ কি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? দিল্লিতে অবস্থিত। কোথায়? দিল্লিতে। নেক্সট, ভারতের শিল্প প্রগতি নিয়ন্ত্রণের জন্য প্রথম শিল্পনীতি কবে ঘোষিত হয়? শিল্পের প্রগতি নিয়ন্ত্রণ করার জন্য প্রথম শিল্পনীতি কবে ঘোষিত হয়েছিল? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হবে 1948। 1948 সালে ভারতের শিল্প প্রগতি নিয়ন্ত্রণের জন্য প্রথম শিল্পনীতি ঘোষিত হয়েছিল। প্রথম ভারতীয় যিনি ম্যাগসেসে পুরস্কারে ভূষিত হন, কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে বিনোবা ভাবে। বিনোবা ভাবে হচ্ছে প্রথম ভারতীয় যিনি ম্যাগসেসে পুরস্কার পান। এই বিনোবা ভাবে বুধান আন্দোলনের সূচনা করেন। কোন আন্দোলন? বুধান। বুধান আন্দোলনের সূচনা করেন। বিনোবা ভাবে আনন্দবন আশ্রম প্রতিষ্ঠা করেন। তাহলে আনন্দবন আশ্রম কে প্রতিষ্ঠা করেন? বিনোবা ভাবে। প্রথম যে ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল পার করেন, প্রথম যে ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল পার করেন তার নাম কি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে আরতি সাহা। আরতি সাহা হচ্ছে প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল কি করেন? পার করেন। প্রথম ভারতীয় মহিলা হিসেবে 1954 সালে এই কৃতিত্ব তিনি স্থাপন করেন। কত সালে? 1954 সালে। প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ রূপে 1960 সালে আরতি সাহা পদ্মশ্রী পুরস্কার লাভ করেন। তাহলে আরতি সাহা কত সালে পদ্মশ্রী পুরস্কার লাভ করেন? 1960 সালে। এশিয়ার প্রথম মহিলা হিসেবেও তিনি কি এই নজির গড়েন এবং এশিয়ার প্রথম মহিলা হিসেবেও কিন্তু তিনি এই পদ্মশ্রী পুরস্কার লাভ করেন। নেক্সট, ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে দাদা সাহেব ফালকে। দাদা সাহেব ফালকেকে ভারতীয় চলচ্চিত্রের কি বলা হয়? জনক বলা হয়। ভারতের প্রথম চলচ্চিত্র কি নাম? রাজা হরিশ্চন্দ্র তিনি নির্মাণ করেন। তাহলে ভারতের প্রথম চলচ্চিত্রের নাম কি? রাজা হরিশ্চন্দ্র। আর এর ডিরেক্টরকে? অ্যান্সারটি হয়ে যাবে দাদা সাহেব ফালকে। তার নির্মিত এই সিনেমা অস্কারের জন্য মনোনীত হয়েছিল। তার নামে প্রদত্ত দাদা সাহেব ফালকে পুরস্কার ভারতীয় সিনেমার শ্রেষ্ঠ পুরস্কার বলে বিবেচিত হয়। তাহলে তার নাম অনুসারেই কিন্তু দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়। কত সাল থেকে? 1969 সাল থেকে। নেক্সট, বিশ্বের দীর্ঘতম নদী কোনটি?
বিশ্বের দীর্ঘতম নদীর নাম কি? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে নীল। নীল নদী হচ্ছে বিশ্বের কি নদী? দীর্ঘতম নদী। এর দৈর্ঘ্য 6,853 কিলোমিটার বা 4,258 মাইল। তাহলে এর দৈর্ঘ্য কত? 6,853 কিলোমিটার বা 4,258 মাইল। এই নদীটি 11টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এটি সাদা নীল বা হোয়াইট নীল ও ব্লু নীল দুটি ধারার মিলিত প্রবাহ। তাহলে নীল নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ? একটা হচ্ছে হোয়াইট নীল আর একটা কি? ব্লু নীল। নেক্সট, ভারত হকিতে অলিম্পিকে কতবার সোনা জিতেন? ভারত হকিতে অলিম্পিকে কতবার সোনা জেতেন? অ্যান্সারটি হয়ে যাবে 8 বার। কতবার? 8 বার। 1928 সালে ভারত প্রথম সোনা পায় হকিতে। অলিম্পিকের হকিতে ভারত একবার রূপো 2বার ব্রোঞ্জ পায়। আর এই 8 বার যে হকিতে সোনা পেয়েছিল, এই 8টি বছর কি কি ছিল? 1928, 1932, 1936, 1948, 1952, 1956, 1964 এবং 1980। বিশ্বনাথন আনন্দ কোন খেলার সাথে যুক্ত? বিশ্বনাথন আনন্দ কোন খেলার সাথে যুক্ত? অ্যান্সারটি হয়ে যাবে কি? দাবা। বিখ্যাত দাবা খেলোয়াড় কি নাম? বিশ্বনাথন আনন্দ। বিশ্বনাথন, যিনি কি বিশি নামেও কি ছিলেন? পরিচিত ছিলেন। জন্ম 11 ডিসেম্বর কত সালে? 1969 সালে। একজন ভারতীয় দাবা গ্র্যান্ড মাস্টার এবং প্রাক্তন 5 বারের বিশ্ব দাবা চ্যাম্পিয়ন। কতবার? 5 বার। তিনি 1988 সালে ভারত থেকে প্রথম গ্র্যান্ড মাস্টার হন। তাহলে ভারত থেকে প্রথম গ্র্যান্ড মাস্টার হন কে? অ্যান্সারটি হয়ে যাবে বিশ্বনাথন আনন্দ। ভারতের কোন প্রধানমন্ত্রী লেখক হিসেবেও পরিচিত লাভ করেন? ভারতের কোন প্রধানমন্ত্রী লেখক হিসেবেও কি লাভ করেন? পরিচিত লাভ করেন। কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু এমন একজন প্রধানমন্ত্রী যিনি কি একজন লেখকও ছিলেন। জওহরলাল নেহেরু চাণক্য নামে লেখালেখি করতেন। কোন নামে? চাণক্য নামে। এ লেটার টু হিজ ডটার ফ্রম হার ফাদার, ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থগুলি জওহরলাল নেহেরুর রচনা। কি কি? এ লেটার টু হিজ ডটার ফ্রম হার ফাদার, আর একটি কি? ডিসকভারি অফ ইন্ডিয়া। নেক্সট, বনফুল কার ছদ্মনাম? কোন কবির ছদ্মনাম হচ্ছে কি? বনফুল। কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে বলাইচাঁদ মুখোপাধ্যায়। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? বনফুল। তারপর দেখো, প্রভাত মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? জানোয়ার মোহন শর্মা। নীরজসি চৌধুরীর ছদ্মনাম কি? একেলা। কালীপ্রসন্ন সিংয়ের ছদ্মনাম কি? হুতম পেঁচা। সমরেশ বসুর ছদ্মনাম কি? কালকুট। অমৃতলাল বসুর ছদ্মনাম কি? রসরাজ। বিমল ঘোষের ছদ্মনাম কি? মৌমাছি। এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি? সনাতন ঠাকুর। তাহলে সনাতন ঠাকুর কার ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়। নেক্সট, ROM, এই রোমের পুরো নাম কি? রোম, যেটা আমাদের কম্পিউটার বা মোবাইলে থাকে, সেই রোমের পুরো নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে রিড অনলি মেমোরি। এই রোমের পাশাপাশি কিন্তু র্যামও থাকে। র্যামের ফুল ফর্ম কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ঠিক আছে। নেক্সট, অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? অ্যান্সারটি হয়ে যাবে সরজু। সরজু নদীর তীরে, পবিত্র সরজু নদীর তীরে কি অবস্থিত? অযোধ্যা শহর। তারপর দেখো কিছু উল্লেখযোগ্য শহর এবং কোন নদীর তীরে অবস্থিত। কি? ডিব্রুগড়, তেজপুর, গুয়াহাটি, ধুবড়ি। এগুলি কোথায় অবস্থিত? কোন নদীর তীরে? ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। কটক ও সম্বলপুর কোন নদীর তীরে অবস্থিত? মহানদীর তীরে অবস্থিত। এলাহাবাদ কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা মুনা সরস্বতী সঙ্গমস্থলে। মথুরা ও দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? যমুনা নদীর তীরে। লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? গোমতী নদীর তীরে। আগ্রা কোন নদীর তীরে অবস্থিত? যমুনা নদীর তীরে। মানালি কোন নদীর তীরে অবস্থিত? বিপাশা নদীর তীরে। এবং শ্রীনগর কোথায় অবস্থিত? ঝিলাম বা বিতস্তা নদীর পাশে অবস্থিত। কোন শহর? শ্রীনগর। নেক্সট, ইন্দোনেশিয়ার রাজধানী কোথায়? ইন্দোনেশিয়ার রাজধানী কোথায়? অ্যান্সারটি হয়ে যাবে জাকার্তা। জাকার্তা হচ্ছে ইন্দোনেশিয়ার কি? ক্যাপিটাল। তারপর দেখো, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? ক্যানবেরা। নিউজিল্যান্ডের রাজধানী কি? ওয়েলিংটন। আফগানিস্তানের রাজধানীর নাম কি? কাবুল। ইসরায়েলের রাজধানীর নাম কি? জেরুজালেম। ইয়েমেনের রাজধানীর নাম কি? সানা। ইরাকের রাজধানী কোথায়? বাগদাদ। ইরানের রাজধানী কোথায়? তেহরান। উজবেকিস্তানের রাজধানী কোথায়? তাসখান্ত। তাহলে উজবেকিস্তানের রাজধানী কোথায়? তাসখান্ত। এই ছিল আজকের ভিডিও। তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। আর আজকের ভিডিওটির যদি PDF পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, যেটা ভিডিওর নিচে লিঙ্ক ইন ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আর তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে
অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও।